আজকে হচ্ছে আমরা এই 4 নাম্বার অঙ্কটা করব এবং এখানে 4 নাম্বার এবং 3 নাম্বার 3 নাম্বার অঙ্কটা এর আগে আমি করছি। তো 3 নাম্বারের সাথে 4 নাম্বারের কি পার্থক্য এবং কিভাবে অঙ্কটা আমরা করব সেটা আলোচনা করে দেখাবো। হ্যাঁ, তো এখানে আমি প্রথমে আপনাদের একটা লাইন একটু মার্ক করব আমি এখানে। আচ্ছা, আজকে হচ্ছে আমরা 4 নাম্বারটা করব, ঠিক আছে। 3 নাম্বারটা আমি এখানে নিছি, জাস্ট দুইটা প্রশ্নের মধ্যে আমি একটা জিনিস দেখাবো একটু আলোচনা করে, এই কারণে আমি 3 নাম্বারটা নিছি। আচ্ছা, এই যে এই জায়গায় আমি যে কথাটা মার্ক করতেছি, এই এই কথাটা মনে করেন নাই। আমাদের প্রশ্নের মধ্যে বলা নাই, এই কথাটা নাই, টোটাল নাই, আমাদের প্রশ্নের মধ্যে নাই। ওকে, এখন আমরা কাজটা কিভাবে করব দেখেন। আমাদের 4 নম্বর প্রশ্নটা যদি আমরা পড়ি, বারবার টেক্সটাইল হ্যাড এ ব্রাঞ্চ এট রাঙামাটি টু হায়ার গুডস ওয়ার ইনভয়েসড এট কস্ট প্লাস, আচ্ছা, এট কস্ট প্লাস 25%, মানে বললো যে আমাদের ব্যয় যেটা আছে সেটার সাথে আরো 25% আমরা কি করব, ব্যয় অ্যাড করে এরপর হচ্ছে আমরা কাজ করব। ঠিক আছে, ওকে, তাহলে 25% ব্যয় আমরা অ্যাড করে কাজ করব, ঠিক আছে। তো এরপরে আমাদেরকে বলতেছে, এই জায়গায় আমরা এতটুকু একটু হাইলাইট করি। দ্য ফলোইং ইনফরমেশন ইজ সাপ্লাইড ফর 2000, আচ্ছা এখানে আমাদের 2015 সালের যে ইনফরমেশন সেগুলো দিয়ে দিছে। হুম তো এখানে আমাদের স্টক দেওয়া আছে, ওপেনিং ব্যালেন্সের স্টক দেওয়া আছে, অ্যাকাউন্টস রিসিভেবলের ওপেনিং ব্যালেন্স, পিটি ক্যাশের ওপেনিং ব্যালেন্স, গুড সেন্ট টু ব্রাঞ্চ কস্ট, মানে আমরা শাখায় যে পণ্যটা পাঠাইছি সেটা ব্যয় ব্যয় মূল্যে আমরা পাঠাইছি, ঠিক আছে, আমরা প্রফিট সহকারে পাঠাই নাই, ব্যয় মূল্যে পাঠাইছি, এটা আমাদেরকে বলতেছে। ওকে, সেলস দেওয়া আছে, আমরা নগদে বিক্রি করছি এত টাকা এবং ধারে বিক্রি করছি এত টাকার পণ্য। ক্যাশ রিসিভড ফ্রম কাস্টমার্স, সরি, অ্যাকাউন্টস রিসিভেবল, মানে দেনাদারের কাছ থেকে আমরা টাকা পাইছি এত টাকা, এবং ক্যাশ রিমিটেড টু ব্রাঞ্চ ফর এক্সপেন্সেস। আচ্ছা, ক্যাশ রিমিটেড মানে হচ্ছে আমাদের শাখায় আমরা, হেড অফিস, আমরা শাখায় কি করছি, পণ্য প্রেরণ করছি, ঠিক আছে, মানে সরি, পণ্য না, ব্যয় করার জন্য টাকা পাঠাইছি, মানে ক্যাশ পাঠাইছি হেড অফিস থেকে ব্রাঞ্চে, শাখায় টাকা পাঠাইছি কিসের জন্য, ব্যয় করার জন্য। ওকে, পিটি ক্যাশ এট ব্রাঞ্চ ডিসেম্বর, আছে ইন্ডিং পিটি ক্যাশের পরিমাণ দেওয়া আছে। স্টক ইনভয়েস ভ্যালু, দেখেন এখানেও কিন্তু ইনভয়েস ভ্যালুতে স্টকের পরিমাণ দিয়ে দিচ্ছে, ঠিক আছে। আচ্ছা, 30,000 টাকা। লাইবিলিটি ফর এক্সপেন্সেস, আচ্ছা এখানে আমাদের ইন্ডিং লাইবিলিটির পরিমাণ দিয়ে দিছে 1,000 টাকা, মানে লাইবিলিটি ফর এক্সপেন্সেস, ব্যয় করার জন্য আমরা ধার নিচ্ছিলাম, ঠিক আছে। মানে আমাদের হয়তোবা শাখায়, মানে এটা শাখার কথা বলতেছে, যে শাখার কোনো একটা কিছু করার জন্য 1,000 টাকা প্রয়োজন ছিল এবং সেই টাকাটা ওদের কাছে ছিল না, সেটার জন্য ওরা কি করছে, ধার করছে, তাহলে লাইবিলিটি মানে দায় হইলো, এটা এখানে বললো। ওকে, শো লেজার অ্যাকাউন্ট ইন দ্য বুকস অফ হেড অফিস, হেড অফিসের বইয়ে আমাদের লেজার অ্যাকাউন্ট, দেখেন খতিয়ানের বই তৈরি করো, ঠিক আছে। এবার আমরা এই অঙ্কটা পড়ে আমরা দেখব যে এই অঙ্কটা আসলে আমাদের কোন নিয়মে আছে, ঠিক আছে। এটা কি আমাদের আহ মিক্সড মেথড নাকি আমাদের স্টক অ্যান্ড ডেপ্টরস মেথড। হ্যাঁ, এই এই জায়গায় আমি যে গোলাপি কালার যে মার্ক করছি এখানে বলে দিছে ওরা, কিন্তু মনে করেন এই লাইনটা এখানে নাই, ঠিক আছে। এটা মার্ক করার কারণে হচ্ছে এই লাইনটা মনে করেন নাই এখানে। এইটা ধরে আমরা যদি ধরতে যাই, এই যে এখানে দেখেন কস্ট প্লাস 25%, মানে ব্যয়ের উপর 25% প্লাস করতে হবে, মানে যোগ করতে হবে। এই যে কথাটা বললো, এইটার কারণে আমরা এটাকে বলবো হচ্ছে স্টক অ্যান্ড ডেপ্টরস মেথড, ঠিক আছে। এটা হচ্ছে কি স্টক অ্যান্ড ডেপ্টরস মেথডের অঙ্ক। 3 নম্বর অঙ্কটাতে যদি যাই আমরা একটু, 3 নম্বর অঙ্কটার মধ্যে দেখেন আমাদের জাস্ট বলছিল অন কস্ট, এই যে এত পার্সেন্ট অন কস্ট, মানে ব্যয়ের উপর আমাদের এত পার্সেন্ট কি করতে হবে, চার্জ করতে হবে। তার মানে ব্যয় যদি হয়েছে 100 টাকা, সেই 100 টাকার মধ্যে আরো 33.33 এই টাকা নিয়ে আমাদের কি করতে হবে, বিক্রি করতে হবে পণ্যটা। তার মানে এইটা হচ্ছে প্রফিট। ব্যয় হয়েছে 100 টাকা এবং ব্যয়ের উপর আমাদের এটা হচ্ছে কি প্রফিট। তাহলে এটাও আমাদের কিসের অঙ্ক ছিল, আমাদের স্টক অ্যান্ড ডেপ্টরস মেথডের অঙ্ক ছিল, ঠিক আছে। ওকে, এই 3 নম্বর অঙ্কটাতে আমরা জাস্ট একটা খতিয়ান করছিলাম, একটা অ্যাকাউন্ট তৈরি করছিলাম, কয়টা, একটা। বাট এই অঙ্কটার মধ্যে আমাদের, এই যে আজকে যে অঙ্কটা করব এইটার মধ্যে আমাদের অ্যাকাউন্ট তৈরি করতে হবে 9টা, ঠিক আছে। সবসময় যে 9টা হবে সেটা না, বেশিরভাগ সময় 9টা আসে, মাঝে মাঝে 10টা 11টা, মানে হচ্ছে আমাদের এন্ট্রি গুলোর উপর ডিপেন্ড করে আমাদের ছকগুলো করতে হবে, ঠিক আছে। ওকে, তো
আমাদের এখানে একটা এবং এখানে 9টা কেন হইলো? 3 নম্বর কোশ্চেনটা যদি বলি, দেখেন মানে পড়ি একটু। কি বলছিল? প্রিপেয়ার দ্য ব্রাঞ্চ অ্যাকাউন্ট ইন দ্য হেড অফিস বুকস। কি বললো? যে মেন যে অফিস আছে সেই অফিসে আমাদের শুধুমাত্র ব্রাঞ্চ অ্যাকাউন্ট তৈরি করো। ব্রাঞ্চ অ্যাকাউন্ট তৈরি করো, একটা নাম বলে দিছে, তার মানে একটা খতিয়ানের নাম বলে দিছে। যেরকম আমরা করি না, নগদান, নগদ হিসাব, নগদান হিসাব, ব্যাংক হিসাব, মানে খতিয়ান গুলো কিন্তু অনেক রকমের, অনেক খতিয়ান হয়। হ্যাঁ, তো একটা খতিয়ানের নাম বলে দিছে যে শুধুমাত্র শাখা হিসাব এটা তৈরি করো। তাহলে যেহেতু ওরা আমাদেরকে একটা নাম উল্লেখ করে দিছে, আমরা এখানে একটা অ্যাকাউন্ট, একটা খতিয়ান তৈরি করছি। বাট 4 নম্বরে কি বলছে যদি একটু খেয়াল করি, দেখেন কি বলছে? লেজার, শো লেজার অ্যাকাউন্ট ইন দ্য বুকস অফ হেড অফিস। কি বললো? আমাদের হেড অফিসের বইয়ে লেজার অ্যাকাউন্ট তৈরি করো, মানে খতিয়ান হিসাবগুলো তৈরি করো। বাট কোন কোন খতিয়ান, কোনো নাম কি উল্লেখ করে দিছে? কোনো নাম কিন্তু ওরা উল্লেখ করে দেয় নাই। যেহেতু কোনো নাম ওরা উল্লেখ করে দেয় নাই, তার মানে আমাদের এই অঙ্কটার মধ্যে যতগুলো খতিয়ান হবে, ঠিক আছে, এই অঙ্কগুলোর মধ্যে যতগুলো খতিয়ান হবে প্রত্যেকটা খতিয়ান আমাদের কি করতে হবে? করতে হবে। প্রত্যেকটা খতিয়ান আমরা কি করব? ঠিক আছে। ওকে, তাহলে এই প্রত্যেকটা খতিয়ান আমরা এখন করব। ঠিক আছে, এই যে ডিফারেন্সটা, আশা করি আমি ডিফারেন্সটা আপনাদের খুব ভালো মতো আমি বুঝাইতে পারছি যে আসলে কখন আমাদের কিভাবে আসলে ধরতে হবে যে এই অঙ্কের মধ্যে কয়টা ছক করব, এই অঙ্কের মধ্যে কয়টা ছক করব, এবং কোন অঙ্কটা মিক্সড মেথড, মানে মিশ্র মেথড, মিশ্র পদ্ধতি, এবং কোনটা আমাদের বিশ্লেষণাত্মক মেথড অথবা স্টক অ্যান্ড ডেপ্টরস মেথড। ঠিক আছে, দুইটা অঙ্কের মধ্যে আমি তফাৎটা আপনাদের বুঝাইয়া দিলাম। এবং ক্রয় মূল্য, বিক্রয় মূল্য, মানে মিশ্র মেথডের মধ্যে আবার দুইটা পদ্ধতি আছে, ওই দুইটার মধ্যে কিন্তু কোনো বেশি একটা ডিফারেন্সেস নাই। ঠিক আছে, এবং আমাদের বিশ্লেষণাত্মক যে পদ্ধতি সেটার মধ্যেও যে দুইটা আছে ওগুলোর মধ্যেও তেমন একটা ডিফারেন্সেস নাই। ওকে, তো এখানে 3 নাম্বার এটা যেহেতু আমাদের আর লাগতেছে না, এই অঙ্কটা আমি এখান থেকে কেটে দিব যাতে আমাদের মানে কাজটা সহজ হয়ে যায়। ওকে, এবার হচ্ছে আমরা একটু চলে যাব। আচ্ছা, আমাদের এখানে এই যে আমরা অঙ্কটা করতে মানে 4 নাম্বার যে অঙ্কটা আজকে আমরা করব, সেই অঙ্কটাতে যদি একটু আমরা দেখি। ওকে, এই এই অঙ্ক মানে স্টক অ্যান্ড ডেপ্টরস মেথডের যে অঙ্ক আছে, সেই অঙ্কগুলো নাম যদি বলে দেয় তাহলে তো নাম বলে দিছে, ভালো কথা। আর যদি নাম বলে দেওয়া না থাকে, মানে স্টক অ্যান্ড ডেপ্টরস সিস্টেম এটা বলে দেওয়া না থাকে, আমরা এই কথাটাকে খুঁজবো। যদি এই কথাটা থাকে তার মানে সেটা হচ্ছে স্টক অ্যান্ড ডেপ্টরস মেথডের অঙ্ক। আর যদি এরকম টাইপের কোনো কথা না থাকে তাহলে সেটাকে মিক্সড মেথডের অঙ্কের নিয়মে আমরা করে দিব। ওকে, তো আশা করি আমি খুব ভালো মতো বুঝাইতে পারছি। এবার আমরা চলে যাচ্ছি আমাদের কাজে। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করব আমরা, যে আমাদের স্টক অ্যান্ড ডেপ্টরস মেথডে যেহেতু বলছে লেজার অ্যাকাউন্ট তৈরি করো, মানে আমাদের খতিয়ান করতে বলছে, জাস্ট বলছে খতিয়ান হিসাব তৈরি করো, বাট কয়টা খতিয়ান আমরা করব এরকম কোনো কিছু কিন্তু ওরা আমাদেরকে বলে নাই। তাহলে এখন আমরা কি করব? নর্মালি আমাদের যখন স্টক অ্যান্ড ডেপ্টরস মেথডে খতিয়ান তৈরি করতে বলে, নর্মালি আমাদের এই 9টা খতিয়ান তৈরি করতে হয়। অনেক সময় আমাদের এখান থেকে খতিয়ানের সংখ্যা কমে 7টা হইতে পারে, আবার অনেক সময় 8টা হইতে পারে, অনেক সময় 10টাও হইতে পারে, আবার অনেক সময় একদম কাটায় কাটায় 9টাই হইতে পারে। ঠিক আছে, ওকে, তবে বেশিরভাগ সময় আমাদের এই 9টা খতিয়ানই বেশি করতে হয়। এই কারণে আমি এই 9টার নাম আপনাদের মুখস্থ করার জন্য বলবো। ঠিক আছে, ওকে। সো এখান থেকে আমরা এই 9টার নামকে যদি মুখস্থ করতে যাই তার আগে আমাদের জানতে হবে, আচ্ছা 9টার নামগুলো কি কি আমরা একটু দেখে নিই আগে। হ্যাঁ, ওকে, দেখেন প্রথমে কি? ব্রাঞ্চ স্টক অ্যাকাউন্ট, ব্রাঞ্চ স্টক অ্যাকাউন্ট। ওকে, এরপরে গুডস সেন্ট টু ব্রাঞ্চ। আমরা একদম সিরিয়ালি আগে যেরকম এ বি সি ডি মনে করতাম যে এর পরে বি, বি এর পরে সি, ঠিক আছে, এরকম এই জিনিসগুলো যেভাবে আমরা সিরিয়ালি মনে রাখতাম, ঠিক সেইভাবেই আমরা এই জিনিসগুলোকে মনে রাখার চেষ্টা করব। হ্যাঁ, এখন বলতে পারেন যে আপু যদি একটু ওলট পালট হয়ে যায় তাহলে কিন্তু কোনো প্রবলেম আছে? না, তাহলে কোনো
প্রবলেম নাই। তবে কয়েকটা জিনিস আছে যেগুলো একটু সিরিয়ালি মনে রাখলে সুবিধা। আমি এখানে জাস্ট নামগুলো পড়তেছি, আগে একটু দেখেন। ব্রাঞ্চ স্টক অ্যাকাউন্ট, গুডস সেন্ট টু ব্রাঞ্চ অ্যাকাউন্ট, ব্রাঞ্চ পিটি ক্যাশ। এইটা যদি আমাদের অঙ্কের মধ্যে পিটি ক্যাশ এই ব্যাপারটা যদি থাকে, এই টপিকটা যদি থাকে, তাহলে এই খতিয়ানটা আমরা দিব, আর যদি না থাকে তাহলে এই খতিয়ানটা দিব না। ঠিক আছে। ব্রাঞ্চ স্টক অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট, এটা অলওয়েজ হবে যে অঙ্কে ব্রাঞ্চ স্টক অ্যাকাউন্ট আছে সেই অঙ্কে ব্রাঞ্চ স্টক অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট, অথবা আরেকটা হচ্ছে এটার সাথেই আমি লিখতে পারি ব্রাঞ্চ স্টক শর্টেজ অ্যাকাউন্ট, এটা আসতে পারে। হ্যাঁ, সো কখন শর্টেজ হবে এবং কখন অ্যাডজাস্টমেন্ট হবে সেটা আমি দেখায় দিব। ওকে, তারপর হচ্ছে ব্রাঞ্চ ডেটর্স অ্যাকাউন্ট, ব্রাঞ্চ স্টক স্টোরেজ অ্যাকাউন্ট, ব্রাঞ্চ এক্সপেন্স অ্যাকাউন্ট, স্টক রিজার্ভ অ্যাকাউন্ট, ব্রাঞ্চ প্রফিট লস অ্যাকাউন্ট। ওকে, আমরা 9টা খতিয়ানের নাম পড়ে নিছি। এবার আমরা প্রশ্নটা আমরা আগে পড়ছি, তো এবার আমরা চলে যাচ্ছি আমাদের একটা একটা করে যে খতিয়ানগুলো আমাদের করতে হবে সেই খতিয়ানগুলোর কাজে। ঠিক আছে, প্রথমে আমাদের কিছু কোনটা করতে হবে? 1 নম্বর অবশ্যই স্টক অ্যাকাউন্ট, এটা বলার বাহুল্য রাখে না, অলওয়েজ আমরা স্টক অ্যাকাউন্ট আগে করব। ওকে, আমি বেশি কিছু লিখবো না, শর্ট করে জাস্ট শুরু করে দিব। হ্যাঁ, ব্রাঞ্চ স্টক অ্যাকাউন্ট। ওকে, আচ্ছা, ব্রাঞ্চ স্টক অ্যাকাউন্ট, এবং এই ব্রাঞ্চ স্টক অ্যাকাউন্টের ফার্স্ট আমরা খতিয়ানটা একটু করে নিই। খতিয়ানের ছকের মধ্যে কোনো পার্থক্য নাই, নর্মালি সব জায়গায় একই রকমের খতিয়ানের ছক। ওকে, তো এখানে আমরা লিখে নিই ডেট, অ্যাকাউন্টস টাইটেল, টাকা, ডেট, অ্যাকাউন্টস টাইটেল, টাকা, এই পাশে হবে ক্রেডিট, এই পাশে হবে ডেবিট। ওকে, এই জিনিসগুলো আমরা লিখলাম। এরপর হচ্ছে আমাদের পরবর্তী কাজ। দেখেন, প্রথমে আমাদের যে জিনিসটা করতে হবে, আমাদের ওই আগের মতনই আমরা প্রশ্নটা দেখে দেখে আমরা কাজ করব, এবং ডেবিট পাশে ওপেনিং স্টক এবং ক্রেডিট পাশে এন্ডিং স্টকটাকে বসাবো। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের ওপেনিং স্টক। সো ওপেনিং স্টকের পরিমাণ কত আছে? 50,000 টাকা, এটা কি? ডেবিট পাশে। এবং ইন্ডিং স্টকের পরিমাণ কত আছে আমরা যদি একটু দেখতে চাই, ইন্ডিং স্টকের পরিমাণ আছে হচ্ছে 30,000 টাকা, তাহলে এটাকে আমরা ক্রেডিট পাশে বসাবো। ঠিক আছে, ওকে, তাহলে আগে আমরা এই জিনিস দুইটাকে লিখে নিই। যেহেতু আমরা খতিয়ান করতেছি, আমরা এখানে চাইলে ওপেনিং স্টকও লিখতে পারি, তবে আমি বলবো যে ব্যালেন্স সিডিবিডিটা দিয়ে আমরা লিখবো। হুম, মানে এটা ভালো হয়। ব্যালেন্স বিডি, এটার পরিমাণ ছিল 50,000 টাকা, বসায় দিলাম 50,000 টাকা, এবং এখানে আমাদের ব্যালেন্স, আচ্ছা, ব্যালেন্স সিডি এটা কিন্তু আমাদের সবার শেষে আসে, তাই না? তো আমি একটু নিচের দিকে লিখি, ব্যালেন্স সিডি কত আছে? 30,000 টাকা। ওকে, তো প্রশ্ন থেকে আমরা দেখি আমাদের আর কি কি আছে। গুডস সেন্ট টু ব্রাঞ্চ, হ্যাঁ, গুডস সেন্ট টু ব্রাঞ্চ কস্ট, ব্যয় মূল্য দেওয়া আছে 1,60,000 টাকা। এই যে ব্যয় মূল্য দেওয়া আছে, এই ব্যয় মূল্যটা নিয়ে আমরা বসাবো না, এখানে আমরা একটা ছোট্ট করে একটা কাজ করব। কাজটা কি? এখানে আমরা যদি একটু কাজ করি, যে আমাদের যে পণ্যটা আমরা শাখায় ব্যয় পাঠাইছে, আমরা দেখব যে এই পণ্যটা, যেহেতু আমাদের এই অঙ্কটা ছিল কি 25% প্লাস করতে হবে, লেখা ছিল কস্ট, হুম, প্লাস 25%, এট কস্ট প্লাস 25%, এই কথাটা ছিল। তো এই কথাটা থাকার কারণে আমাদের এই পণ্য যেটা পাঠাইছি সেটার মধ্যে এই 25% আমাদের অ্যাড করে যে মূল্যটা, সেটা আমাদের বের করতে হবে। হ্যাঁ, তাহলে লিখতেছি গুডস সেন্ট টু ব্রাঞ্চ, আমাদের 1,60,000 টাকা ছিল, এই লিখবো 1,60,000 টাকা, এটার সাথে প্লাস করব 1,60,000, এটার উপর 25% করলে আমাদের যে অ্যামাউন্টটা আসবে সেই অ্যামাউন্টটা। হ্যাঁ, তো এখানে আমাদের টোটাল আসতেছে হচ্ছে 2,00,000 টাকা। মানে 1,60,000, এটার উপর 25% করলে এখানে আসবে 40,000। 40,000 1,60,000 যোগ করলে 2,00,000 টাকা, এটা হচ্ছে আমাদের প্রফিট সহকারে যে মূল্যটা,
সেটা। ঠিক আছে, তার মানে আমাদের এই পণ্যটার পিছনে আমরা 1,60,000 টাকা ব্যয় করছি, বাট এটা আমরা 2 লক্ষ টাকা দিয়ে বিক্রি করব, তাহলে ওই যে 40,000 টাকা সেটা আমাদের জন্য কি প্রফিট। হ্যাঁ, তাহলে এখানে আমরা লিখে নিব গুডস, তার মানে প্রফিট সহকারে আমাদের এখানে নিয়ে বসাতে হবে। হ্যাঁ, গুডস সেন্ট টু ব্রাঞ্চ, কত আছে? 2 লক্ষ টাকা আমরা নিজেরা বের করলাম। আচ্ছা, তাহলে এখন আমাকে প্রশ্ন করতে পারেন যে আপু, এই জায়গায় যদি তাহলে এই যে কস্ট এইটা না দিয়ে যদি আমাদের এখানে এই 1,60,000 টাকা প্রফিটের মূল্যটা দেওয়া থাকতো, তাহলে কি আমরা এই কাজটা করতাম না? তাহলে কিন্তু আমরা এই কাজটা করতাম না। মানে এক কথায় যদি আমি বলি, কস্ট এটা লেখা নাই, হ্যাঁ প্রফিটও লেখা নাই, তখন আমরা জাস্ট এই 1,60,000 আছে ওইটাই ডিরেক্ট বসায় দিব, কোনো কাজ করব না। বাট এখানে যেহেতু কস্ট লেখা আছে, তাই আমরা কাজটা করে আমরা বের করলাম। ঠিক আছে, আর যদি প্রফিট বলে দিত যে প্রফিট মানে প্রফিট সহকারেই এত দেওয়া আছে, হ্যাঁ এরকম যদি বলে দিত, তাহলেও কোনো কাজ করা লাগতো না, ডিরেক্ট আমরা নিয়ে বসাই দিতে পারতাম। ওকে, এতটুকু বুঝলাম। এবার যাব আমরা ক্রেডিট পাশে। ক্রেডিট পাশে তো ইন্ডিং ব্যালেন্সটাকে ব্যালেন্স সিডি দিয়ে বসাইছি, এবার আমাদের কি কাজ আছে দেখেন। সেলস মানে বিক্রয়ের ভিতরে আমরা যাব। হ্যাঁ, যেহেতু স্টকটার সাথে জড়িত যে যে জিনিসগুলো আছে সেগুলোর মধ্যে আমরা যাব। তাহলে এই স্টক আমরা নিছি, গুডস নতুন করে পণ্য পাঠাইছি, এটাও একটা স্টক, এটার কাজও আমরা করলাম। ওকে, এরপরে এই যে ইন্ডিং স্টক যেটা আছে সেটার কাজও কিন্তু আমরা করছি। এবার সেলস কি, আমরা স্টক মানে পণ্য, এইটাই কিন্তু আমরা বিক্রি করি, রাইট? তো এই সেলস এটাও আমাদের স্টকের সাথে জড়িত। তো আমরা দেখব নগদে বিক্রি করছে কত এবং ক্রেডিটে বিক্রি করছে কত। ঠিক আছে, তাহলে এখানে আমরা লিখতে পারি সেলস, এটা আমরা লিখবো। তাহলে আমি এখানে ক্যাশ সেলস আছে 1,10,000 আর ক্রেডিট আছে 1,60,000। ওকে, আমরা এখানে লিখতে পারি ক্যাশ সেলস, এবং এটাকে ব্র্যাকেটে আমরা লিখতে পারি ক্যাশ, কারণ আমরা বিক্রি করা মানে নগদে বিক্রির মাধ্যমে কি পাইছি? 1,10,000 টাকা, এটা আমরা কিন্তু নগদে পাইছি টাকাটা। হ্যাঁ, আচ্ছা, এবার আছে ক্রেডিট সেলস। হ্যাঁ, এবং এটাকে আমরা একটা নাম দিব, সুন্দর একটা নাম দিব, ব্রাঞ্চ ডেপ্টর্স। যে আমাদের শাখা যে আছে, সেই শাখাটার মধ্যে আমাদের কি ডেপ্টর্স আছে, এত টাকার ডেপ্টর্স আছে। হ্যাঁ, তো এখানে আহ ভুল লিখে ফেলছি আমি। ওকে, ডেভ টর্স। হ্যাঁ, এবং এটা হচ্ছে ক্রেডিট ক্রেডিট সেলস। ওকে, তো ক্রেডিট সেলস এর পরিমাণ ছিল 1,60,000 টাকা, এই আমরা লিখে নিলাম। ঠিক আছে, তাহলে এখানে আমাদের মোটামুটি সব বসানো হয়ে গেছে। এটাকে আমি একটু উপরে লিখে দিব মুছে, ব্যালেন্স সিডি ছিল কত? 30,000 টাকা। এবার আমাদের কাজ কি দেখতে হবে, কোন পাশে কম আছে কোন পাশে বেশি আছে। ওকে, সো আমাদের এখানে হচ্ছে আমাদের এ পাশে কত আসতেছে? 3 লক্ষ টাকা আসতেছে, বসায় দিচ্ছি 3 লক্ষ টাকা, এখানেও বসায় দিলাম 3 লক্ষ টাকা। ক্লোজ ক্লোজ। এই 3 লক্ষ থেকে 2 লক্ষ এবং 50,000 মাইনাস করলে আমাদের এখানে থাকতেছে শুধুমাত্র 50,000 টাকা। এবং এটাকে আমি একটু আলাদা করার জন্য আমি একটু কালারিং করে লিখে দিই, যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। এখানে আমি লিখে দিলাম 50,000 টাকা। ওকে, 50,000 টাকা, এবং এটার নাম আমরা দিয়ে দিব ব্রাঞ্চ স্টক। খেয়াল করবেন, অ্যাডজাস্টমেন্ট। ব্যাপারটা কি হলো দেখতে পাচ্ছেন? তার মানে আমাদের এই জায়গার যে খতিয়ানটা ছিল, এখানে আমাদের যে খতিয়ানটা করতে হতো, এই যে এখানের যে খতিয়ানটা ছিল 2 নম্বরে, 2 নম্বর না সরি, এই যে 4 নম্বরে ব্রাঞ্চ স্টক অ্যাডজাস্টমেন্ট, তার একটা ধাপ কিন্তু আমরা এই জায়গায় পাইছি, অলরেডি এই জায়গায় নিয়ে আসছি। ওকে, এখন আমরা 2 নম্বরে যদি যাই, হুম, আমরা গুড সেন্ট টু ব্রাঞ্চ এইটার খতিয়ানটা করবো এবার। হ্যাঁ, তাহলে আমি লিখে নিচ্ছি এখানে জাস্ট গুডস সেন্ট টু ব্রাঞ্চ। ওকে, গুডস সেন্ট টু ব্রাঞ্চ, এটার ছকটা করে নেই।
ওকে, আমি শুধু টাকার ঘরগুলো লিখলাম আর সবগুলো শর্ট করে জাস্ট লিখে দিলাম। হ্যাঁ, ডেবিট ক্রেডিট এটা না লিখলেই নয়, হচ্ছে ডেবিট ক্রেডিটটা লিখে দিলাম। ওকে, এবার আমরা কাজটাতে যাই। দেখেন আমরা কি লিখছি, গুডস সেন্ট টু ব্রাঞ্চ, তার মানে আমরা শাখায় যা যা পাঠাইছি সেটার সাথে এবার কানেক্টেড। হ্যাঁ, তাহলে শাখায় আমরা কি কি পাঠাইলাম আমরা যদি এখান থেকে একটু দেখি, খেয়াল করেন আমাদের এই যে গুড সেন্ট টু ব্রাঞ্চ, হ্যাঁ, কস্ট ব্যয় মূল্য ছিল 1,60,000 একবার, এবং এই 1,60,000 দিয়ে কাজ করে আমরা আরেকটা অ্যামাউন্ট এখানে বের করছিলাম 2,00,000 টাকার, রাইট? তাহলে এই দুইটা জিনিসকে আগে যদি আমরা একটু এখানে বসাই, দেখেন আমাদের এখানে কি আর গুড সেন্ট টু ব্রাঞ্চ আছে? নাই কিন্তু। হ্যাঁ, সো আমরা যদি এখানে একটু বসাই কি হয় তাহলে দেখি, মানে কিভাবে আমরা বসাবো। প্রথমে আমাদের যে ব্যয় মূল্যের যেটা ছিল, হ্যাঁ, সেটা বোঝার জন্য আমরা কি করব, আমাদের এখানে এই জায়গায় দেখেন, এই যে এই যে 1,00,000, সরি এই যে 2,00,000, এটা কি গুড সেন্ট টু ব্রাঞ্চ 2,00,000, এটাকে আমরা কি ডেবিট পাশে বসাইছি না? এই জিনিসটাকে আমরা এইখানে ডেবিট পাশে রাখছি, এই পরের ছকটাতে আমরা কি করব, এই সেম জিনিসটাকে আমরা ক্রেডিট পাশে নিয়ে যাব। তাহলে লিখতেছি গুডস সেন্ট, সরি এখানে আর গুডস আমরা তো এই জায়গায় দিছি, দেখেন গুড সেন্ট টু ব্রাঞ্চ দিয়ে দিছি না? তাহলে এখানে আমরা লিখবো কি ব্রাঞ্চ স্টক। কেন ব্রাঞ্চ স্টক দিলাম, আচ্ছা আমি 2,00,000 টাকা লিখে নেই। দেখেন গুড সেন্ট টু ব্রাঞ্চ, হ্যাঁ এই যে গুড সেন্ট টু ব্রাঞ্চ, এইটা আমরা কোন ছকে দিছি দেখেন, ব্রাঞ্চ স্টক অ্যাকাউন্ট, রাইট? সো এবার আর গুড সেন্ট টু ব্রাঞ্চ, এটা এই গুড সেন্ট টু ব্রাঞ্চের যে ছক ওইখানে আর এই কথাটা না লিখে আমরা ব্রাঞ্চ স্টক নামে বসায় দিলাম। ঠিক আছে, ওকে, এটা গেল একটা। এরপরে হচ্ছে আমাদের পরের যে কাজটা সেটা হচ্ছে এই গুড সেন্ট টু ব্রাঞ্চ এটাকে ওই যে ব্যয় মূল্যে যেটা ছিল, হ্যাঁ, সেটা আমরা এখানে লিখবো, আবারও লিখবো ব্রাঞ্চ স্টক। ঠিক আছে, এবং এটাও কিন্তু আমাদের ওই গুড সেন্ট টু ব্রাঞ্চ, হ্যাঁ, গুড সেন্ট টু ব্রাঞ্চ, ওই যে প্রশ্নে যেটা দেওয়া ছিল কস্ট, মনে আছে সেইটা? হ্যাঁ, কত, 1,60,000 টাকা। ওকে, আমাদের প্রশ্নে কিন্তু গুড সেন্ট টু ব্রাঞ্চের আর কোনো কিছু ছিল না, তো এইখানে আমাদের শেষ। তাহলে আমরা এই পাশে দেখতে পাইতেছি বড়, বসায় দিলাম ক্লোজ 2,00,000, এটা থেকে 1,60,000 টাকা যদি বিয়োগ করি আমাদের আসতেছে 40,000 টাকা, বসায় দিলাম 40,000 টাকা, এবং এটার নাম কি দিয়ে দিব, ব্রাঞ্চ স্টক অ্যাডজাস্টমেন্ট। ঠিক আছে, ব্রাঞ্চ স্টক অ্যাডজাস্টমেন্ট নামটা দিয়ে দিলাম। ওকে, এরপরে চলে যাব আমাদের পরবর্তী ধাপে, গুড সেন্ট টু ব্রাঞ্চ, এটার পর আমরা যাইতে পারি ব্রাঞ্চ ডেপ্টরস অ্যাকাউন্ট অথবা ব্রাঞ্চ অ্যাকাউন্টস রিসিভেবল অ্যাকাউন্ট, যেটা আমরা লিখি, হ্যাঁ, ব্রাঞ্চ ডেপ্টরস অ্যাকাউন্ট অথবা অ্যাকাউন্টস রিসিভেবল অ্যাকাউন্ট, যেটা আমরা লিখি। ওকে, সো আমি তাড়াতাড়ি করে খতিয়ানটা কেটে নিতেছি এখানে। এই অঙ্কগুলোতে কিন্তু খতিয়ানগুলো খুব ছোট ছোট হয়। হ্যাঁ, মানে স্টক অ্যান্ড ডেপ্টরস মেথডের যে অঙ্কটা সেটা কিন্তু খুব ছোট ছোট হয়। আচ্ছা, ডেটের ঘর আমি এখানে আর লিখতেছি না, শুধু শুধু টাইম নষ্ট, আপনারা দিবেন, আপনারা অবশ্যই দিবেন ডিটেলস, ডিটেলস। ওকে, সো আমাদের ব্রাঞ্চ ডেপ্টরস অ্যাকাউন্ট, এটার মধ্যে যদি আমরা একটু প্রশ্নটাতে যদি একটু যাই, দেখেন ডেপ্টরস, ডেপ্টরস কোথায় তৈরি হয়, পণ্য ধারে বিক্রি করলে, রাইট? তাহলে ক্রেডিটর্স এর পরিমাণ ছিল 1,60,000, এটা আমাদের জন্য একটা ডেপ্টর্স। এই যে ওপেনিং একটা ব্যালেন্স আছে ডেপ্টর্স, এবং এখানে আমাদের অ্যাকাউন্টস রিসিভেবল, মানে আমরা ডেপ্টর্স এর কাছ থেকে এত টাকা পাইছি, এটা একটা। এবং আমাদের এখানে আর যদি কিছু দেখে আমাদের ডেপ্টর্স এর সাথে কানেক্টেড আর কিছু আছে কিনা, আচ্ছা, আমরা কিন্তু এখানে ইন্ডিং অ্যাকাউন্টস রিসিভেবল এর পরিমাণটা কি দেখতে পাইতেছি না। ঠিক আছে, তো ডেপ্টর্স এটার কাজটা যদি আমরা করতে যাই, দেখেন আমরা দেখবো যে আমাদের অ্যাকাউন্টস রিসিভেবলের কাছ থেকে কত টাকা পাইছে আমাদের শাখা, মানে আমরা কত টাকা পাইছি। তাহলে এই যে
ক্যাশ রিসিট ফ্রম অ্যাকাউন্টস রিসিভেবল, এই যে 1,50,000 টাকা, এটা আমরা পাইছি। ঠিক আছে, মানে কি ওরা পাওয়ার সাথে সাথে, শাখা পাওয়ার সাথে সাথে আমাদের হেড অফিসে পাঠিয়ে দিছে, তার মানে কি এটা আমরা পাইছি। তাহলে ক্রেডিটে বসাবো। ঠিক আছে, ওকে। তাহলে এটাকে আমরা বসালাম, বসানোর পরে এরপরে আমাদের এই যে 30,000 টাকা দেখেন, অ্যাকাউন্টস রিসিভেবল ওপেনিং ব্যালেন্স, ওপেনিং যেটা আছে সেটা আমরা কোথায় বসাবো, সব সময় ডেবিট পাশে, ওপেনিং ব্যালেন্সটাকে ডেবিট পাশে। ওকে, তাহলে এটাকে আমরা ডেবিট পাশে বসায় দিলাম। ঠিক আছে, এরপরে তারপরে আমরা ক্রেডিটের একটা পাইলাম, ডেবিটের একটা পাইলাম। ওকে, এরপর আমাদের কি করতে হয়, আচ্ছা, এরপর হচ্ছে আমাদের এই যে ক্রেডিট সেলস, হ্যাঁ একটা ক্রেডিট সেলস আছে, এইটাকেও আমরা কি করব, ডেবিট পাশে বসাবো, কারণ এটা এখন আমরা পাইনি, আমরা পাবো। এবং এটা কি ব্রাঞ্চ স্টকে আমরা নিছিলাম, এই যে ব্রাঞ্চ স্টকের মধ্যে আমরা নিছিলাম এই যে ব্রাঞ্চ ডেপ্টরস নামে, তাহলে এটাকে আমরা, এটা কি ক্রেডিট পাশে লিখছিলাম, সো এটাকে আমরা কি করব, ডেবিট পাশে নিয়ে যাব। ওকে, সো এটাকে আমরা ছকটার ছকটায় চলে যাই, গিয়ে এখানে যদি আমরা লিখতে চাই, আমরা ক্যাশ সেলস করে পাইছিলাম, তাহলে লিখবো ক্যাশ, সরি ক্যাশ সেলস, এটা আমরা ব্র্যাকেটে ক্যাশ নাম দিয়ে দিতে পারি। এটার পরিমাণ ছিল হচ্ছে 1,50,000 টাকা। ওকে, এরপরে এখানে আমাদের যেহেতু ওপেনিং ব্যালেন্স ছিল, এবং ওপেনিং ব্যালেন্সটা আমরা ব্যালেন্স সিডিবিডি দিব, তাহলে ব্যালেন্স বিডি, হ্যাঁ কত ছিল, 30,000 টাকা। এটা কিসের, হ্যাঁ আমাদের একটা ওপেনিং অ্যাকাউন্টস রিসিভেবল ছিল সেটার অ্যামাউন্টটা। হ্যাঁ, ওকে। এরপর হচ্ছে ব্রাঞ্চ স্টকের মধ্যে আমরা ক্রেডিট পাশে ক্রেডিট সেলস বসাইছিলাম, তো যেহেতু এটা ক্রেডিট পাশে ছিল, সো এটাকে আমরা ডেবিট পাশে নিয়ে বসাই দিব, এবং এটার নাম যদি আমি মানে আপনাদের বোঝার জন্য দিয়ে দেই, ক্রেডিট সেলস, এবং এটার পরিমাণ হচ্ছে 1,60,000 টাকা বসাই দিলাম। যেহেতু এই পাশে বেশি, সো আমরা লিখে নেই 1,90,000 টাকা আসতেছে। ওকে, এখানেও 1,90,000 টাকা আসতেছে, 1,90,000 থেকে 1,50,000 টাকা বাদ দিলে 40,000 টাকা আসে, 40,000 টাকা লিখে দিলাম। একটু ইয়া করে লিখি বুঝার সুবিধার জন্য, এই 40,000 টাকা বসায় দিলাম, এবং এইটার নাম আমরা কি দিব, দেখেন এটার নাম দিব ব্যালেন্স সিডি। মানে কি, মানে হচ্ছে আমরা ধারে পণ্য বিক্রি করছিলাম হচ্ছে 1,60,000 টাকা। আমি যদি একটু এই জিনিসটাকে সহজে বুঝাইতে চাই, দেখেন আমরা ক্রেডিট সেলস করছিলাম, ক্রেডিট সেলস ছিল আমাদের 1,60,000 টাকা, এবং আমাদের শুরুতে ওপেনিং যে অ্যাকাউন্টস রিসিভেবল সেটার পরিমাণ ছিল 30,000 টাকা। তাহলে আমাদের টোটাল অ্যাকাউন্টস রিসিভেবলের পরিমাণ হচ্ছে 90,000 টাকা, 1,90,000 টাকা। এই টাকার মধ্য থেকে আমরা নগদ পাইছি, মানে আমাদেরকে অ্যাকাউন্টস রিসিভেবল দিচ্ছে, হ্যাঁ ক্যাশ রিসিভড কত হয়েছে, 1,50,000 টাকার নগদ টাকা আমরা পায়া গেছি, সো এটাকে আমরা বাদ দিয়ে দিলাম, আমাদের আসতেছে 40,000 টাকা। তার মানে এটা হচ্ছে আমাদের এন্ডিং অ্যাকাউন্টস রিসিভেবল। বুঝতে পারছি, এই হচ্ছে আমাদের কাজ। ওকে, সো আমি সহজেও বুঝাইলাম, আবার খতিয়ানটা আমি ডিরেক্ট বসাইয়া বুঝাই দিলাম। সো ডেপ্টরস এর খতিয়ানটা করতে গেলে আমাদের কি করতে হবে, যে টাকাটা আমরা পাইছি সেটাকে সর্বদা আমরা ক্রেডিটে বসাবো, এবং ওপেনিং ব্যালেন্স যেটা আছে অ্যাকাউন্টস রিসিভেবল সেটাকে ডেবিটে, এবং ধারে যে বিক্রয়টা আছে সেটাকেও ডেবিটে, দেন যোগ বিয়োগ করবো, আমাদের কাজ হয়ে যাবে। ওকে, এরপরে চলে যাচ্ছে আমাদের পরবর্তী যে ধাপটা, সেটা ব্রাঞ্চ এক্সপেন্স অ্যাকাউন্ট। হ্যাঁ, ব্রাঞ্চ এক্সপেন্স অ্যাকাউন্ট। ওকে, এটা এখন করব, তো এটার জন্য আমি ছকটা কেটে নিতেছি। আচ্ছা, এখানে আমি জাস্ট আপনাদের শর্ট করে বোঝানোর জন্য আমি ছকটা ইয়া করে কাটবো, হ্যাঁ পুরোপুরি ছকটা কাটতেছি না। আচ্ছা, ব্রাঞ্চ এক্সপেন্স অ্যাকাউন্ট, তো এখানেও দুইটার মতো এন্ট্রি আসবে মনে হয়, তাহলে আমরা জাস্ট এতটুকু করে কেটে নিই, ক্রেডিট ডেবিট। ওকে, টাকা টাকা, এখানে আমাদের ব্রাঞ্চ এক্সপেন্স অ্যাকাউন্ট। ওকে, এক্সপেন্স অ্যাকাউন্ট, তো এটার জন্য অবশ্যই আমাদের কিসে যেতে হবে, আমাদের প্রশ্নটার মধ্যে আসতে হবে। প্রশ্নটার মধ্যে আমরা খেয়াল করে দেখব যে আমাদের এক্সপেন্স অ্যাকাউন্ট গুলা কি কি আছে। এক্সপেন্স অ্যাকাউন্ট গুলা কি কি আছে। ওকে, আচ্ছা এগুলো আমাদের চলে গেছে, যেগুলো চলে গেছে সেগুলো কিন্তু দাগ দাগ দিয়ে দিই। ওকে,
এই যে অ্যাকাউন্টস রিসিভেবলের কাজ শেষ হয়ে গেছে। তো এই যে এটাও আমাদের শেষ হয়ে গেছে। ওকে, এক্সপেন্সে যাচ্ছি। তাহলে এক্সপেন্সের মধ্যে কি কি আছে, এই যে দেখেন, ক্যাশ লিমিটেড টু ব্রাঞ্চ ফর এক্সপেন্সেস, আমরা ব্যয় করার জন্য ওদেরকে 20,000 টাকা কি করছিলাম, শাখায় দিচ্ছিলাম। তাহলে যেটা হেড অফিস থেকে যেটা শাখায় যায়, মানে হেড অফিস যা দেয় সেটা কি ডেবিট পাশে বসে, তাহলে এইটাকে আমরা কি করব, ডেবিটে বসাবো। ওকে, এরপরে লাইবিলিটি ফর এক্সপেন্সেস, দেখেন আর একটা এক্সপেন্স আছে, এবং এটা বলতেছে যে কি বলছিলাম, যে 1,000 টাকা ওরা কারো কাছ থেকে ধার করে নিয়ে ব্যয় করছে, রাইট? তো এই ব্যয়টা এখন আমাদের দিতে হবে, তাহলে আমরা কি করতেছি, ব্যয়টা দিচ্ছি, মানে কি ওদেরকে টাকা দিচ্ছি। হ্যাঁ, ওদেরকে টাকা দিচ্ছি, তাহলে এটাও আমরা দিতেছি, তাহলে এটাও আমাদের কি করতে হবে, ডেবিট পাশে বসাইতে হবে। তাহলে আমাদের এক্সপেন্স নিয়ে কিন্তু প্রশ্নের মধ্যে আর কোনো কিছু বলা নাই। হ্যাঁ, তো আমরা চলে যাচ্ছি আমাদের ছকে। তাহলে এখানে আমরা লিখে নিব কি, যেহেতু আমরা টাকা দিচ্ছি, হ্যাঁ, তো টাকা তো আমরা হাইটা গিয়ে দিয়ে আসবো না, আমরা কি করব, ব্যাংকের মাধ্যমে পাঠিয়ে দিব। তো আমরা এখানে লিখতে পারি ব্যাংক, মানে ব্যাংকের মাধ্যমে পাঠাইলাম 20,000 টাকা, এবং ওই যে ধার, সে ধারটাকে লাইবিলিটি ফর এক্সপেন্স, হ্যাঁ, ব্যয়ের জন্য যে ধারটা ছিল সেটা হয়েছে কত, 1,000 টাকা। ওকে, তো এটা আমরা দেখেন আমাদের কিন্তু আর কোনো এন্ট্রি এখানে নাই, তাহলে আমরা দেখতে পাইতেছি যে এই পাশে আমাদের সব থেকে বড় অ্যামাউন্ট আসতেছে। তাহলে 21,000 বসায় ক্লোজ, এখানেও 21,000 বসায়া ক্লোজ, এবং এখানে আমরা এই 21,000 টাকার একটা নাম দিয়ে দেন আমরা এই জায়গায় লিখবো, কি নাম দিতে পারি, 21,000 টাকাই আসতেছে। ওকে, এটার নাম আমরা দিয়ে দিব ব্রাঞ্চ প্রফিট লস অ্যাকাউন্ট। হ্যাঁ, ট্রান্সফার্ড, ট্রান্সফার্ড কথাটা লিখবো অবশ্যই, কেন ট্রান্সফার্ড কথাটা লিখলাম সেটা আমরা পরবর্তী ধাপে গিয়ে বুঝবো। ওকে, সো আমরা যদি আমাদের প্রশ্নটার মধ্যে যাই, যে আমাদের আর কি কি বাকি আছে একটু খেয়াল করে দেখেন। এখান থেকে আমাদের স্টক ছিল, আমরা ব্রাঞ্চ স্টক অ্যাকাউন্ট করে ফেলছি। আমাদের অ্যাকাউন্টস রিসিভেবলের ছিল, সিরিয়ালে আমরা দেখতেছি, হ্যাঁ, স্টক ছিল, স্টকের যাবে খতিয়ান করে ফেলছি। অ্যাকাউন্টস রিসিভেবল আছে, অ্যাকাউন্টস রিসিভেবল এই যে ব্রাঞ্চ ডেপ্টরস অ্যাকাউন্ট করে ফেলছি। পিটি ক্যাশ, এই পিটি ক্যাশেরটা কিন্তু এখন আমরা করি নাই, তাহলে পিটি ক্যাশ আমরা এখন, এই যে পিটি ক্যাশ এটা আমরা করব। আচ্ছা, পিটি ক্যাশ এটা করব, সিরিয়ালের নামটা লিখে নিচ্ছি। হ্যাঁ, আমাদের মানে আমরা পরীক্ষার মধ্যে কিভাবে কাজটা করব সেটা দেখাইতেছি আমি। পিটি ক্যাশ এটা আমরা তৈরি করব। ওকে, তারপরে গুড সেন্ট টু ব্রাঞ্চ। ওকে, গুড সেন্ট টু ব্রাঞ্চ, এই যে এটা, এই খতিয়ানটা আমাদের হয়ে গেছে। আর এই যে এটা কোনটা জানো, পিটি ক্যাশ, এটা আমরা দিব, এখনো দেই নাই। ওকে, সেলসের জন্য আলাদা কোনো খতিয়ান কিন্তু হয় না, সেটার জন্য আমরা আসলে কি, এই যে ব্রাঞ্চ স্টক অ্যাডজাস্টমেন্ট যে খতিয়ানটা সেটা আমরা করছি, রাইট? ব্রাঞ্চ স্টক অ্যাডজাস্টমেন্ট খতিয়ানটা, আচ্ছা সেটা এখন আমরা করি না, ওটা আমরা করবো। আচ্ছা, এটা আমরা করবো। ওকে, কিন্তু স্টকটা নিয়ে কিন্তু আমরা কাজ করছি। ওকে, গুডস সেন্ট টু ব্রাঞ্চ, মানে গুডস সেন্ট টু ব্রাঞ্চের যাবে খতিয়ান আমরা করছি। ওকে, তারপরে সেলসের জন্য আলাদা কোনো এখানে খতিয়ান আছে না, নাই। ক্যাশ রিসিপ্ট এটাও অ্যাকাউন্টস রিসিভেবলে চলে যায়, করে ফেলছি। এক্সপেন্সের জন্য যেটা হয় সেটা আমরা করে ফেলছি। হ্যাঁ, এই যে ব্রাঞ্চ এক্সপেন্স অ্যাকাউন্ট এটাও করে ফেলছি। ওকে, ক্যাশ লিমিটেড টু ব্রাঞ্চ এক্সপেন্স, আচ্ছা এইটা আমরা করে ফেলছি, এটাকে মার্ক করে ফেলি। পিটি ক্যাশ এটা করি না, এটা করব। স্টক চলে গেছে, লাইবিলিটি ফর, আচ্ছা এটা হয়ে গেছে। ওকে, তো সিরিয়ালি আমাদের কাজগুলো কিন্তু হয়ে গেছে, এখন আমাদের পিটি ক্যাশের যে খতিয়ানটা সেটাই শুধু বাকি আছে, রাইট? তাহলে আমরা পিটি ক্যাশের যে ছকটা সেটাতে চলে যাই। ওকে, তো এখানে আমাদের একটা নিউ পেজ লাগবে, আমরা নিউ পেজে চলে যাচ্ছি। আচ্ছা, এখানে আমরা প্রশ্নটাকে বের করে নেই। ওকে, তো এখানে দেখেন আমরা এখানে লিখে নিই, আচ্ছা এখানে আমরা যদি একটু পেজে চলে যাই, নিউ পেজে। ওকে, এখানে আমরা দেখতে পাই, আমরা এখানে লিখে নেব নামটা, যে আমাদের পিটি ক্যাশ, ব্রাঞ্চ পিটি ক্যাশ। ওকে, ব্রাঞ্চ
পিটি ক্যাশ, এই অ্যাকাউন্টসটা আমরা তৈরি করব। হ্যাঁ, ওকে, এই অ্যাকাউন্টসটা তৈরি করব, তো এটার জন্য আমাদের ছকটা কাটতে হবে, ছক কেটে নিচ্ছি। আমি কিন্তু একদম শর্ট করে করে করতেছি, জাস্ট আপনাদের বুঝিয়ে দিতেছি, আপনারা এত শর্ট করে করবেন না, আপনারা কিন্তু ফুললি অঙ্কটা করবেন, ঠিক আছে, একদম ঠিকঠাক মতো। ওকে, পিটি ক্যাশের এখানে আমাদের প্রশ্নটার মধ্যে যদি আমরা একটু যাই, দেখেন আমাদের পিটি ক্যাশের মধ্যে কি কি ছিল। এই যে এখানে আমাদের ওপেনিং পিটি ক্যাশ ছিল একটা, আর ইন্ডিং পিটি ক্যাশ ছিল একটা। হ্যাঁ, তো ওপেনিংটা আমরা কি করব, অবশ্যই ডেবিটে, এবং ইন্ডিংটাকে ক্রেডিটে, তাহলে এটা হচ্ছে ডেবিটে এবং এটা হচ্ছে আমাদের ক্রেডিটে বসাইতে হবে। হ্যাঁ, তো আমরা চলে যাচ্ছি আমাদের ব্রাঞ্চ পিটি ক্যাশে, এখানে আমরা লিখে নিব ব্যালেন্স বিডি, এটা নাম দিয়ে লিখে নিচ্ছি 200। সেম ভাবে এখানে আমরা লিখে নেব ব্যালেন্স সিডি, এবং এটার নাম দিয়ে লিখে নেব কত, 160। তাহলে এই পাশে বেশি, তো আমরা এখানে লিখে নেই 200 ক্লোজ, 200 ক্লোজ, বিয়োগ করলে আমরা 40 টাকা পাচ্ছি, এবং এটাকে আমরা বসাইতে পারি। আচ্ছা, একটু আলাদা করে লিখবো যাতে বুঝতে সুবিধা হয় আমাদের। ব্রাঞ্চ প্রফিট লস অ্যাকাউন্ট, এখানেও আমরা লিখে নিলাম ট্রান্সফার্ড, মানে আমরা ট্রান্সফার্ড করব 40 টাকা। ঠিক আছে, এটা আমাদের হয়ে গেল। ওকে, ব্রাঞ্চ পিটি ক্যাশের ঝামেলা শেষ। এরপরে চলে যাব আমাদের পরবর্তী কাজে, এটার নাম আমরা দিয়ে দিতে পারি ব্রাঞ্চ স্টক অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট। হ্যাঁ, তো লিখে নিচ্ছি ব্রাঞ্চ স্টক অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট। ওকে, তো এটার জন্য আমাদের খতিয়ান করতে হবে। আগে আমি খতিয়ানটা করতেছি, এরপর আমি মানে বিস্তারিত আলোচনা করব যে আসলে কি দিয়ে কি করতে হবে বা কিভাবে কি। হ্যাঁ, ওকে, সো এটার জন্য আমাদের একটু বড় করে আমরা ছকটা কাটি। ওকে, তো ব্রাঞ্চ স্টক অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট, এটার মধ্যে খেয়াল করব, আমাদের প্রথমে আমরা যে কাজটা করব, আমাদের ব্রাঞ্চ স্টক অ্যাডজাস্টমেন্ট নামে যে কয়টা আহ, এই পর্যন্ত আমরা খতিয়ান করতে যাই, যে কয়টা মানে এই যেরকম বিয়োগ করে আমরা নামগুলো দিই না, এরকম ব্রাঞ্চ স্টক অ্যাডজাস্টমেন্ট কয় জায়গায় আমরা নাম দিছি, সেই জিনিসটাকে আগে আমরা একটু ঘাইটা দেখবো। ঠিক আছে, তো আমরা যদি এখান থেকে দেখতে চাই, দেখেন একটু খেয়াল করে, আমাদের এই যে একটা ব্রাঞ্চ স্টক অ্যাডজাস্টমেন্ট আছে, হ্যাঁ, 50,000 টাকা, দেখেন এটা ডেবিট আছে না, এটাকে আমরা কোথায় বসাবো, এটাকে নিয়ে আমরা ক্রেডিটে, মানে ওই খতিয়ানে ক্রেডিটে নিয়ে বসাবো এই 50,000 টাকা। হ্যাঁ, এই একটা পাইলাম। আচ্ছা, পরে যদি দেখি এই যে এখানে আর একটা ব্রাঞ্চ স্টক অ্যাডজাস্টমেন্ট আছে না, এটা কি, এটাও ডেবিটে, তাহলে এটাকেও কি করবো আমরা, ক্রেডিটে নিয়ে বসাবো। ওকে, তারপরে দেখি আর কোনো ব্রাঞ্চ স্টক অ্যাডজাস্টমেন্ট আছে কিনা, আমাদের কিন্তু এখানে আর কোনোটা নাই। তো আমরা এখান থেকে দুইটা পাইছি, তাহলে এই দুইটাকে আগে আমরা এখানে নিয়ে বসাবো ক্রেডিট পাশে। ঠিক আছে, ওকে, সো এখানে লিখে নিচ্ছি আমাদের ওইটা কিসে ছিল, প্রথমটা ছিল হচ্ছে আমাদের ব্রাঞ্চ স্টকের মধ্যে, তাহলে লিখতেছি ব্রাঞ্চ স্টকের মধ্যে 50,000 টাকা ছিল, এবং পরে যেটা 40,000 টাকা যেটা পাইছিলাম, সেটা পাইছিলাম হচ্ছে গুডস সেন্ট টু ব্রাঞ্চ, এটার মধ্যে পাইছিলাম, তাহলে এটাকে বসায় দিব 40,000 টাকা, এই বসাই দিলাম 40,000 টাকা। ঠিক আছে, তো দুইটা কিন্তু বসানো হয়ে গেছে। ওকে, এবার আমরা যেটা কাজ করব, দেখেন আমাদের এই স্টক অ্যাডজাস্টমেন্টের মধ্যে একটা নতুন জিনিস আনতে হবে, কি, স্টক রিজার্ভ। হ্যাঁ, স্টক রিজার্ভ, প্রশ্নে যে ওপেনিং ব্যালেন্সটা দেওয়া আছে, সেই ওপেনিংটাকে আমরা ক্রেডিট পাশে এবং ইন্ডিংটাকে ডেবিট পাশে, মানে এই পাশে হবে ইন্ডিংটা, এই পাশে হবে ওপেনিংটা। ঠিক আছে, তাহলে আমরা এখানে আগে নামটা লিখবো স্টক রিজার্ভ। ঠিক আছে, স্টক রিজার্ভ নামটা লিখলাম। এবার যদি আমরা একটু কোশ্চেনটার মধ্যে যাই,
এখানে খেয়াল করবেন আমাদের এই যে স্টক, ওপেনিং স্টক কত ছিল 50,000, আর ক্লোজিং স্টক কত ছিল 30,000। ঠিক আছে, এই দুইটা জিনিস বুঝে গেছে এবং 25% প্রফিটের কথা বলছে। ঠিক আছে, তাহলে এবার যদি আমরা কাজে চলে যাই, ওপেনিংটাকে ক্রেডিট পাশে এবং ইন্ডিংটাকে ডেবিট পাশে। ওকে, সো আমরা আমাদের এখানে চলে আসলাম, আসার পরে এখানেও আমরা স্টক রিজার্ভ লিখে নিব এবং এই জায়গায় কাজটা কি করব দেখেন, ওপেনিং যেটা আছে এটা এই পাশে না, ওপেনিং ছিল 50,000, এটাকে কি করব 25 দিয়ে গুণ এবং 125 দিয়ে ভাগ। 100 হচ্ছে আমাদের কস্ট আর 25 হচ্ছে আমাদের কি প্রফিট। ঠিক আছে, 100 হচ্ছে কস্ট এবং 25 হচ্ছে প্রফিট। তাহলে এখানে আমাদের কি করতে হলো যে আমাদের 25 দিয়ে গুণ করতেছে এবং 125 দিয়ে ভাগ করতেছে এবং এই কাজটা করে আমাদের এখানে অ্যামাউন্ট আসবে হচ্ছে 10,000 টাকা। বসায় দিলাম 10,000 টাকা। সেম ভাবে আমাদের ইন্ডিং ব্যালেন্স ছিল 30,000 টাকা, 25 দিয়ে গুণ 125 দিয়ে ভাগ, এবং এখানে আমাদের যে অ্যামাউন্ট আসবে সেটার পরিমাণ হচ্ছে 6,000 টাকা। বসায় দিলাম, এবার যোগ বিয়োগ করে নিব। ঠিক আছে, তাহলে এখানে এই 90 এবং 10 যোগ করলে আসছে হচ্ছে 1 লক্ষ টাকা ক্লোজ। 1 লক্ষ টাকা ক্লোজ। সো 1 লক্ষ থেকে 6,000 বাদ দিলে 94,000 টাকা আসতেছে। 94,000 টাকা বসায় দিলাম। ঠিক আছে, আচ্ছা 94,000 টাকা বসায় দিলাম এবং এই 94,000 টাকা এখানে আমরা নাম দিয়ে দিতে পারি ব্রাঞ্চ প্রফিট লস অ্যাকাউন্ট। হ্যাঁ, এটাকেও আমরা ট্রান্সফার্ড শর্ট করে লিখে নিলাম 94,000 টাকা। ঠিক আছে, 94,000 টাকা। তাহলে ব্রাঞ্চ স্টক অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট হয়ে গেল। আমরা একটু আমাদের ওই আগের ধাপটাতে যাব। দেখেন এখান থেকে আমাদের কি কি এপিটি ক্যাশও করা হয়ে গেছে, ব্রাঞ্চ স্টক অ্যাডজাস্টমেন্ট হয়ে গেছে। আচ্ছা, স্টক রিজার্ভ করি না। আচ্ছা, আমাদের কি কি বাকি আছে, তিনটা বাকি আছে। শর্টেজ স্টোরেজ অ্যাকাউন্ট, অ্যাকচুয়ালি এটা স্টোরেজ, আচ্ছা এখানে আমি একটু ভুল লিখছি, এটা স্টোরেজ হবে না, এটা হবে শর্টেজ অ্যাকাউন্ট। ঠিক আছে, মানে যে অঙ্কে শর্টেজ থাকবে সেই অঙ্কে আমরা লিখবো এটা। সো আমরা যদি লিখি শর্টেজ অ্যাকাউন্ট, ওকে। সো এটা আমাদের এই অঙ্কে তো শর্টেজ বলে আমরা কিছু পাই নাই, সো ওইটা আমাদের নাই। এটা হচ্ছে আমাদের খতিয়ান করতে গিয়ে খতিয়ানের ভিতরে আমরা পাবো। হ্যাঁ, অ্যাকাউন্ট যে আছে সেইগুলোর ভিতরে আমরা পাবো। তো এটা আমাদের এই প্রশ্নে নাই, এই অঙ্কের মধ্যে নাই। সো এটা বাদ, আমাদের আর দুইটা বাকি আছে, স্টক রিজার্ভ অ্যাকাউন্ট এবং ব্রাঞ্চ প্রফিট লস অ্যাকাউন্ট। ওকে, সো স্টক রিজার্ভ অ্যাকাউন্টে যদি যাই, দেখেন আমাদের স্টক রিজার্ভ অ্যাকাউন্টের মধ্যে এই জায়গায় তো রিজার্ভ বলে আমাদের কোনো কিছু নাই। তাহলে আমরা এই রিজার্ভ অ্যাকাউন্টটা কি দিয়ে তৈরি করব, একটা প্রশ্ন আছে। ওকে, আমরা ফার্স্টে আমাদের ধাপে চলে যাচ্ছে এখানে, এবং এখানে আমরা হচ্ছে আমাদের লিখে নিচ্ছি স্টক রিজার্ভ অ্যাকাউন্ট। হ্যাঁ, রিজার্ভ অ্যাকাউন্ট। ওকে, স্টক রিজার্ভ অ্যাকাউন্ট শর্ট করে ঘর কেটে নিচ্ছি। এখানে আমাদের স্টক স্টক রিজার্ভ অ্যাকাউন্ট। ওকে, এই অঙ্কটা, এই ধাপটা শেষ করার জন্য প্রথমে যেটা দেখতে হবে, দেখেন এই যে স্টক রিজার্ভ একটা পাইছি না, এটা কি ক্রেডিট পাশে আছে 10,000, এটা কি নাম, ব্রাঞ্চ স্টক অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট। তো আমরা স্টক রিজার্ভ, হ্যাঁ এই যে স্টক রিজার্ভ করতেছি, তাহলে ক্রেডিটেরটা ডেবিট পাশে, ডেবিটেরটা ক্রেডিট পাশে, কি নাম দিয়ে, ব্রাঞ্চ স্টক অ্যাডজাস্টমেন্ট নাম দিয়ে। ঠিক আছে, তাহলে আগে ক্রেডিট পাশের এই যে 10,000 এটাকে ডেবিট পাশে বসায় নিই, লিখে নেই ব্রাঞ্চ স্টক অ্যাডজাস্টমেন্ট। হ্যাঁ, কত 10,000 বসায় দিলাম 10,000। সেম ভাবে ডেবিটেরটা যদি নিয়ে আসি, আবারও ব্রাঞ্চ স্টক অ্যাডজাস্টমেন্ট শর্ট করে লিখলাম এবং আমাদের ডেবিট পাশে ছিল হচ্ছে 6,000 টাকা, বসায় দিলাম 6,000 টাকা। সো এখান থেকে এই যে লিখলাম ব্রাঞ্চ স্টক অ্যাডজাস্টমেন্ট 10,000, ব্রাঞ্চ স্টক অ্যাডজাস্টমেন্ট 6,000। ঠিক আছে, এই জায়গার মধ্যে না একটা কাহিনী আছে। কাহিনীটা কি দেখেন,
এখানে এখন কি আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের এই যে লিখলাম না, এইবার আমরা এই ডেবিট এবং ক্রেডিটটাকে আবার কি করব, ইন্ডিং ব্যালেন্স এবং ওপেনিং ব্যালেন্সে নিয়ে যাব। তার মানে কি, আচ্ছা এখান থেকে আমি দেখা দিই, এই যে ব্রাঞ্চ স্টক অ্যাডজাস্টমেন্ট দিছেন না ৬০০০, এটাকে আবার এখানে বসাবো ব্যালেন্স সিডি নাম দিয়ে ৬০০০। সেম ভাবে এই যে ১০,০০০ টাকা আছে না, এইটাকে এখানে লিখবো ব্যালেন্স বিডি নাম দিয়ে কত, ১০,০০০। আশা করি বুঝতে পারছি। এই ১০,০০০কে ব্যালেন্স বিডি নামে এইখানে, এবং এই ৬০০০টাকে ব্যালেন্স সিডি নাম দিয়ে এইখানে, ব্যাস হয়ে গেল। এবার যদি আমরা করি দেখেন, দুনো পাশে ইকুয়াল ভাবে ১৬,০০০ টাকা চলে আসে। ঠিক আছে, শুধুমাত্র এই এই জিনিসটাকে একটু মনে রাখবেন, যখনই আমরা স্টক রিজার্ভ অ্যাকাউন্টটা করব, হ্যাঁ, সেই ক্ষেত্রে এই স্টক রিজার্ভ অ্যাকাউন্টটা একটু ভিন্ন নিয়ম ফলো করে আমাদের অঙ্কটা করতে হবে। ঠিক আছে, এইটাই একটু ভিন্ন রকম নিয়ম, এটা একটু কি ভিন্ন রকম নিয়ম। ওকে, সো এইটা আমরা বুঝে গেলাম। এরপরে যদি আমরা চলে যাই পরবর্তী ধাপে, আমাদের আর একটা খতিয়ান করতে বাকি আছে। সেই খতিয়ানটা কি, প্রফিট লস অ্যাকাউন্ট। সো এখানে আমাদের লিখে নিচ্ছি ব্রাঞ্চ প্রফিট লস অ্যাকাউন্ট, ব্রাঞ্চ প্রফিট লস অ্যাকাউন্ট। ওকে, সো ছকটা কেটে নেই। ওকে, তো এখান থেকে দেখেন ব্রাঞ্চ প্রফিট লস অ্যাকাউন্ট আমরা যে কাজগুলো করব, আমাদের সিরিয়ালের শুরু থেকে যে জায়গায় আমরা প্রফিট লস অ্যাকাউন্ট পাইছি, সে জায়গা থেকে আমাদের এগুলো আগে আইনা বসাইতে হবে। হ্যাঁ, তো আমরা যদি শুরু থেকে দেখি, এটার মধ্যে কিন্তু প্রফিট লস অ্যাকাউন্ট নাই। ওকে, এরপরে যাই আমরা পরেরটাতে, এটাতে কি আছে, নাই, এটার মধ্যেও আমাদের প্রফিট লস অ্যাকাউন্ট নাই। এখানে ব্যালেন্স সিডি আছে, ওকে, এটা না। আমাদের প্রফিট লস অ্যাকাউন্ট এই যে একটা আছে, ব্রাঞ্চ প্রফিট লস অ্যাকাউন্ট, কত, ২১,০০০ টাকা। হ্যাঁ, এটা এই ২১,০০০ টাকা নিয়ে বসাবো, কিন্তু কি নাম দিব, ব্রাঞ্চ এক্সপেন্স নাম দিব। ঠিক আছে, তো আমরা এখানে চলে আসতেছি, আমরা এখানে নামটা কি দিব, ব্রাঞ্চ এক্সপেন্স, এবং ওইটা ক্রেডিট পাশে পাইছিলাম, তাহলে এটা ডেবিট পাশে নিয়ে বসায় দিব ব্রাঞ্চ এক্সপেন্স, এবং এটা কত ছিল, ২১,০০০ টাকা, বসায় দিলাম ২১,০০০ টাকা। হ্যাঁ, তো এইভাবে করে আমরা আর কোথায় প্রফিট লস অ্যাকাউন্ট পাইছি আমরা যদি একটু দেখি, আপনারা খাতার মধ্যে করবেন, সেখান থেকে দেখে নেবেন, খুব ইজি হবে। আচ্ছা, ব্রাঞ্চ প্রফিট লস অ্যাকাউন্ট, হ্যাঁ, ব্রাঞ্চ প্রফিট লস অ্যাকাউন্ট। ওকে, ব্রাঞ্চ পিটি ক্যাশ, এখানে আমরা একটা ব্রাঞ্চ প্রফিট লস অ্যাকাউন্ট পাইছি। সো এটা আমরা ওইটাও ক্রেডিট পাশে পাইছিলাম, সো এখানে আমরা ডেবিট পাশে বসায় দিব ব্রাঞ্চ পিটি ক্যাশ, এবং এটার পরিমাণ ছিল ৪০ টাকা, বসায় দিলাম ৪০ টাকা। এবং আমরা স্টক অ্যাডজাস্টমেন্ট যে অ্যাকাউন্ট ছিল, ব্রাঞ্চ স্টক অ্যাডজাস্টমেন্ট, এখানে আর একটা ব্রাঞ্চ প্রফিট লস অ্যাকাউন্ট পাইছি। তো এইটাকে আমরা এখানে বসায় দিব, তাহলে নামটা কি দিব, ব্রাঞ্চ স্টক অ্যাডজাস্টমেন্ট, এবং এটা নামটা দিয়ে আমরা ৯৪,০০০ টাকা বসাই দিব। এটা পাইছিলাম হচ্ছে আমরা ডেবিট পাশে, খতিয়ানের ডেবিট পাশে পাইছিলাম, সো এই যে ক্রেডিট পাশে নিয়ে বসাই দিলাম। ঠিক আছে, অ্যাডজাস্টমেন্ট, ওকে, এটা নিয়ে বসাই দিলাম। এরপরে প্রফিট লস অ্যাকাউন্ট আর কোথায় আছে, আর নাই। সো এখান থেকে আমাদের মোটামুটি তিনটা আমরা পাইছি। সো আমরা এখানে অবশ্যই বেশি আসতেছে, তাই না? সো আমরা এটাকে একটু ক্লোজ করে দিই, এখানে লিখে নিব ৯৪,০০০ টাকা ক্লোজ, এখানেও আমরা লিখে নিব ৯৪,০০০ টাকা ক্লোজ, এবং ৯৪,০০০ থেকে এই দুটাকে মাইনাস করলে আমাদের আসতেছে এখানে ৭২,৯৬০ টাকা। তো এই ৭২,৯৬০ টাকা, এটার নাম আমরা কি দিতে পারি, নিট প্রফিট। ঠিক আছে, এবং এই যে বাড়তিটা, এটা যদি আমাদের এই পাশে আসতো তাহলে কি দিতাম, নিট লস। ঠিক আছে, সো এটাকে আমরা একটা নাম দিয়ে দিব, ট্রান্সফারড টু জেনারেল প্রফিট লস অ্যাকাউন্ট। ঠিক আছে, সো এই হয়ে গেল আমাদের ৪ নাম্বার যে অঙ্কটা ছিল, সেই অঙ্কর কাজটা। ঠিক আছে, সো আশা করি আমি খুব সহজে বুঝাইতে পারছি। যাদের প্রবলেম হইতেছে তারা আমাকে কোশ্চেন করতে পারেন। আচ্ছা,
আর যারা ইউটিউবে এই ভিডিওটা দেখবেন তাদের উদ্দেশ্যে বলবো, যদি লাইভ ক্লাসে অ্যাড হতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমার ফেসবুক পেজে। এবং ফেসবুক পেজের নাম হচ্ছে অ্যাসে ইডু লিটারেসি, মানে ইউটিউব চ্যানেলের যে নামটা সেম নামে একটা ফেসবুক পেজ আছে, সেখানে আমার সাথে যোগাযোগ করতে পারেন। জাস্ট ফেসবুকে আপনাদের ফেসবুক আইডিতে ঢুকে আপনারা অ্যাসে ইডু লিটারেসি লিখবেন, দেখবেন সাথে সাথে একটা পেজ চলে আসছে, এবং সেই পেজে গিয়ে মেসেজ অপশন পাবেন, সেখানে গিয়ে আমার সাথে যোগাযোগ করবেন। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।